আজকে দার্জিলিংয়ের এই বিধায়কের তৃণমূলে জয়েন করাটা আমার মনে হচ্ছে ভোট রাজনীতির অঙ্কে, উত্তরবঙ্গের অঙ্কে, যেখানে তৃণমূলকে নতুন উদ্যম দেবে এবং বিজেপির ক্ষেত্রে একটা অশনির সংকেত। বিষ্ণুপ্রসাদ শর্মা কি বুঝতে পেরেছেন যে এখানকার হাওয়া অন্যরকম? স্বাধীনতার পরে এই প্রথম কলকাতার রাজনীতি পাহাড়ে ধীরে ধীরে ঢুকছে। হ্যাঁ, দার্জিলিংয়ে আজকে তৃণমূল কিন্তু বিজেপিকে সরিয়ে একটা একটা করে মাটি শক্ত করছে। এরপরে 56-57 দিন পরে নির্বাচন শুরু হচ্ছে। এই পাহাড়ে যে সব কটা বিধানসভা ধরে রাখার চ্যালেঞ্জ এরপরে নিতে পারবে কি না দার্জিলিং জেলায়, সেটা কিন্তু এখন বড় একটা প্রশ্ন দাঁড়িয়ে গেল বিজেপির ক্ষেত্রে। যদি দ্রুত শুনানিটা করতে পারত, কালকে চাইলে ইডি আধিকারিকরা কোর্টকে কনভিন্স করে এই মাসেই এটা করে ফেলতে পারতো। এই যে টাইম দেওয়া হলো না, তাতে হয়তো সিএম বেঁচে গেলেও যেতে পারে। হঠাৎ করে ইউটার্ন করলো ইডি আধিকারিকরা, ইডির আইনজীবী ইউটার্ন করে বলল, হুজুর আমরা হোলির পরে শুনবো, মানে 18ই মার্চ, অর্থাৎ ভোট ডিক্লেয়ার হয়ে যাবে। আমার সন্দেহ দুপক্ষের সমঝোতার ভিত্তিতে পিছিয়েছে। শুনলে অবাক হবে, কারণ মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতি কিন্তু বারবার বলছিল কি হোলির আগে দেব, দুপক্ষই বলেছে হোলির পরে। 14 সালে পরপর নারদা, সারদা, রোজ ভ্যালি, 16তে ভোটের আগে নারদার স্ট্রিং অপারেশনটা বেরোলো, গরু পাচার, কয়লা পাচার, চাকরি চুরি, কোনো কিছুর আজ অবধি কোনো ফাইনাল চার্জশিট কি সেন্ট্রাল অথরিটি দিতে পেরেছে? এতে তো পরিষ্কার যে এই বেআইনি কাজটা শাসক দলের হয়ে এই আমলারা করেছে। বিডিও, এসডিও, ডিএম, এখন তো দেখছি মুখ্য সচিবের নামও সারফেসে চলে এসে নন্দিনী চক্রবর্তী। আগামীতে এসআইআর একটা ত্রুটিযুক্ত এসআইআর হবে, যেটা হাইকোর্টের চ্যালেঞ্জ বা সুপ্রিম কোর্টের চ্যালেঞ্জ হলে আলটিমেটলি কোণঠাসা হবে নির্বাচন কমিশন, এবং সেটা মমতার ক্ষেত্রে বেনিফিটেড হবে। নির্বাচনের এই প্রক্রিয়া এসআইআরটা কিন্তু বাস্তবে 28 তারিখে লিস্ট বেরোতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু আমারও যথেষ্ট এই মুহূর্তে সন্দেহ আছে। যে একটা জেলা দার্জিলিং ডিস্ট্রিক্ট, যার 7টার মধ্যে 6টা বিধায়ক ছিল 11 সালের পর থেকেই টানা, একটা বেশিরভাগ সময় 11 সালে সেখানে জলপাইগুড়িটায় শিলিগুড়ি বিধানসভাটা জিতেছিল রুদ্র ভট্টাচার্য, ডাক্তার রুদ্র ভট্টাচার্য অশোক ভট্টাচার্যকে হারিয়ে। তারপর থেকে কার্যত 16র পর থেকে নর্থ বেঙ্গলের কয়েকটা জেলাতে তৃণমূল ঝড়ের বেগে উড়ে গেছিল। উত্তরবঙ্গটা ছিল পুরোপুরি বিজেপির অলিখিত, 43টার মতন বিধায়ক ছিল বিজেপির 57টার মধ্যে। আজকে সেই গড়ে বিশেষ করে দার্জিলিং, যেই পাহাড় ইস্যুতে দিনের পর দিন তৎকালীন বামেরা কোণঠাসা হয়েছিল, বর্তমান তৃণমূল কোণঠাসা হয়েছে। মমতা ব্যানার্জিকে বিমল গুরুংয়ের বিধ্বংসী আন্দোলনের জেরে পাহাড় ছাড়তে বাধ্য হয়েছিল, তোমরা দেখেছো। এই হেন দার্জিলিংয়ে আজকে তৃণমূল কিন্তু বিজেপিকে সরিয়ে একটা একটা করে উত্তরবঙ্গের মানে উত্তরবঙ্গের 6টা লোকসভার মধ্যে ধীরে 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 কোচবিহারটা জিতলেন, ওই পাটটায় মানে বালাসনের ওপারের তরাই ডুয়ার্স মিলে। আজকে দার্জিলিংয়ের এই বিধায়কের তৃণমূলে জয়েন করাটা আমার মনে হচ্ছে ভোট রাজনীতির অঙ্কে, উত্তরবঙ্গের অঙ্কে, যেখানে তৃণমূল কংগ্রেস কার্যত আশাহত হয়ে গিয়েছিলেন, সেই জায়গায় কিন্তু তৃণমূলকে নতুন উদ্যম দেবে এবং বিজেপি সংকেত। কারণ দেখো, পাহাড় সমস্যা সমাধানের জন্যই কিন্তু জনগণ বামফ্রন্টের সময় থেকে নাম গোত্রহীন যশবন্ত সিনহা কোথার থেকে রাজস্থান থেকে তুলে এনে, চেনে না জানে না, তিনি এমপি হয়েছিলেন শুধু নেপালিদের ভোটে। কারণ দার্জিলিং সমস্যার সমাধান বিজেপি করবে। পরবর্তীকালে আমরা দেখেছিলাম আলোওয়ালিয়া জিতলো বিজেপির দার্জিলিং থেকে। বর্তমানে দিনের পর দিন রাজু বিস্তা জিতেছে। এই যে শুধু দার্জিলিংয়ের সমস্যা সমাধানের জন্য বিভিন্ন প্রান্তের লোককে এনে নেপালিদের ভোটে এন্টায়ার দার্জিলিং জেলা, যেখানে সমতল শিলিগুড়ি আছে, যেখানে সিংহভাগ বাঙালি, জিতেছে একটাই কারণে, পাহাড় সমস্যার সমাধান। সেটা কিন্তু এটা বলতে নেই যে বর্তমান সরকার সেই পাহাড় সমস্যার দিনের পর দিন কিন্তু সমাধান করেনি, রাজ্যও করেনি, কেন্দ্রও করেনি। ফলে আজকে পরিস্থিতি বিষ্ণুপ্রসাদ শর্মা কি বুঝতে পেরেছেন যে এখানকার হাওয়া অন্যরকম? স্বাধীনতার পরে এই প্রথম কলকাতার রাজনীতি পাহাড়ে উঠছে। ওরা কলকাতায় যারা ক্ষমতায় থাকতো, বামেরা ক্ষমতায় থাকাকালীন ওখানে বামপন্থীদের কোনো জায়গা ছিল না, দিনের পর দিন বিজেপি জিতত।
তারপরে পালাবদলের পরে তৃণমূল ক্ষমতায় আসার পরে তৃণমূল ওখানে ছিল না, কার্যত নেপালিরা ওই গুরুংয়ের নেতৃত্বে তারা দিনের পর দিন ক্ষমতায় ছিল। আজকে গুরুংয়ের হাওয়া নেই। নেপালিদের নিজস্ব দলগুলো একে একে প্রতিশ্রুতি ভঙ্গ করার দায়ে নেপালিদের মন থেকে মুছে গেছে। সেই সুযোগে বিজেপি সর্বভারতীয় দলটি যে মাটিটা তারা ধরে রেখেছিল, তাকে যদি সত্যিকারের ওখানে শক্ত করতে পারতো ভালো হতো। হলো না বলেই আজকে হয়তো বিষ্ণুপ্রসাদ শর্মা চলে গেছে। তোমরা বলতেই পারো একজন ব্যক্তি চলে গেছে তাতে কি আসে যায়, জনগণ তো বিজেপিকে ভোট দিয়েছিল। আমি বলছি এটা এরপরে 56-57 দিন পরে নির্বাচন শুরু হচ্ছে। এই পাহাড়ে যে সব কটা বিধানসভা ধরে রাখার চ্যালেঞ্জ এরপরে নিতে পারবে কি না দার্জিলিং জেলায়, সেটা কিন্তু এখন বড় একটা প্রশ্ন দাঁড়িয়ে গেল। কারণ এটা তো অস্বীকার জায়গা নেই, নেতা চলে গেলেও জনগণ যায় না, এটা যেমন ঠিক। আবার কখনো কখনো দেখা যায় নেতা আভাস পেয়ে যায় যে জনগণ এবার কোন দিকে মোড় নিচ্ছে, তাই আগে ভাগে সেও মোড় নিয়ে ফেলে। ফলে যাই হোক, তবে আমি এইটুক মনে করি, এখানে অ্যাড না করলে হবে না, যে এই যে নীতিহীন দল পরিবর্তন, একটা ঝান্ডায় জনগণ ভোট দিয়েছে, তুমি আরেকটা ঝান্ডায় চলে গেলে, এটা তৃণমূল তো এই রাজ্যে ক্ষমতায় আসার পরে শুরু করেছিল, যেটা গোবলয়ের রাজনীতি ছিল, আয়ারাম গয়ারাম সংস্কৃতি, সেটা এনেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় সংসদীয় গণতন্ত্রের ন্যূনতম দল থেকে আইনটা মাথা নিয়ে, তৃণমূল তো সকাল বিকাল নীতির কথা বলে, ওকে দল থেকে বিধায়ক পদ থেকে সাসপেন্ড হয়ে নেক্সট নির্বাচনে তৃণমূলের প্রতীকে জিতে আসার চ্যালেঞ্জটা দেওয়ার শর্তেই নামা উচিত ছিল। ইডি আধিকারিকরা গতকালের শুনানিতে তারা হলফনামাটা অফিসিয়ালি জমা করতে পারেনি, তার জন্য 1 মাস এবং দুপক্ষের সমঝোতার ভিত্তিতে পিছিয়েছে। শুনলে অবাক হবে, কারণ মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতি কিন্তু বারবার বলছিল কি হোলির আগে দেব, দুপক্ষই বলেছে হোলির পরে। ভারত সরকারের সলিসিটর জেনারেল যিনি ইডির হয়ে লড়ছিলেন, তারা যে একের পর এক অতি সক্রিয়তা দেখিয়েছিল মামলাটা তাড়াতাড়ি দ্রুত শোনার জন্য, সেটা যখন বাধাপ্রাপ্ত হলো গতকালের আমি লাইভ স্ট্রিমিংয়ে দেখলাম, হঠাৎ করে ইউটার্ন করলো ইডি আধিকারিকরা, ইডির আইনজীবী ইউটার্ন করে বলল হুজুর আমরা হোলির পরে শুনবো, মানে 18ই মার্চ, অর্থাৎ ভোট ডিক্লেয়ার হয়ে যাবে। সন্দেহ এই জায়গায় গিয়ে আজকের হলফনামা দিলেও তো তোমার 18 তারিখের আগে শুনানিটা হচ্ছে না। গতকালই তো ইডি আধিকারিকরা মাননীয় সুপ্রিম কোর্টকে এই মর্মে বোঝাতে পারতেন যে ইটস এ সিরিয়াস ম্যাটার, যে কেন্দ্রের আইন কেন্দ্রের আধিকারিকদের কোনো একটি রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক প্রধান ইডি বলেছে ডাকাতি করতে গেছে, সেটা এতটাই সিরিয়াস যে হুজুর আমাদের যে বাড়তি সময় দিয়েছিলেন আমরা পারিনি, আমরা 24 ঘন্টার মধ্যে আপলোড করব, আগামী কাল পরশু। আমি জানি না এই যে ডিউরেশন, এই যে টাইম বাড়া, কারণ তোমরা তো একটা জিনিস জানো যে এখানে দেখো যে এখানে ইডির যদি আদালতের বক্তব্যটা শুনে থাকো, হ্যাভিং হার্ড লার্নডেড কাউন্সিল for both the parties, we are the prima facie view that the present petition have raised a serious issue relating to the investigation by the Director of Enforcement or other agencies, central agencies, and its interference by state agencies. অর্থাৎ সুপ্রিম কোর্টে বয়ানে পরিষ্কার লেখা হচ্ছে যে কত সিরিয়াস ইস্যু এটা। তারপরে গিয়ে কেন কালকে ইডি আধিকারিক বা পশ্চিমবঙ্গের সরকার তো চাইবে এটা ডিলে হোক। আরেকটা তখন আমার মনে পড়ছিল যে একটা প্রবাদ তো আছে না, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড। এই যে ডিলে করতে করতে আজকে তুমি চিন্তা করো 14 সালে পরপর নারদা, সারদা, রোজ ভ্যালি, 16তে ভোটের আগে নারদার স্ট্রিং অপারেশনটা বেরোলো, গরু পাচার, কয়লা পাচার, চাকরি চুরি, কোনো কিছুর আজ অবধি কোনো ফাইনাল চার্জশিট কি সেন্ট্রাল অথরিটি। এখানেই গিয়ে মানুষের মধ্যে একটা প্রশ্ন, মানুষ কালকে সারাদিন টিভির পর্দায় ওয়াচ করছিল যে কিছু একটা হবে, এবার অন্তত কিছু একটা হবে, এত বড় দুঃসাহস রাজ্যের মুখ্যমন্ত্রী দেখিয়েছে। আমি বলছি নথিগুলো অবিকৃত অবস্থায় জমা দিতে বলেছে মাননীয় সুপ্রিম কোর্ট, সমস্ত ফিজিক্যাল অ্যান্ড ডিজিটাল ডকুমেন্টস। আমার কথাটা হলো, যেহেতু ইডি হলফনামায় বলছে ওই নথিগুলোর মধ্যে কী ছিল আমরা জানি না, কোনটা নিয়েছে কোনটা নেয়নি, তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে ঘুরপথে, যদি ওগুলো রিকভারও হয়, ওটা যে সেই নথিটাই, সেটা তো প্রতিষ্ঠিত করা
অলমোস্ট কঠিন, প্রথম। দ্বিতীয়, সেকশন 105 বিএনএস, সেখানে বলা আছে আপনারা যখন কোনো সার্চ এবং সিজার করতে যাবেন, সার্চ অ্যান্ড সিজার্স কোনো প্রপার্টির যে কোনো অথরিটি, সেখানে কিন্তু তাদের ম্যান্ডেটরিলি, যেটা সেকশন 176-3-তেও আছে, যে ভিডিওগ্রাফিটা করতে হবে, তাই তো? তাহলে ইডি আধিকারিকরা যখন সিএম এই ধস্তাধস্তি করছে, কারাকারি করছে, তারা ভিডিওগ্রাফিটা করেনি কেন? আমি কিন্তু বলছি না মুখ্যমন্ত্রী আর এই জায়গায় কি ইডি আধিকারিকদেরও কোনো ত্রুটি আছে? ফার্স্ট। দ্বিতীয় হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী, এই ঘটনা নতুন নয়, কেন্দ্রীয় এজেন্সি জানে এ রাজ্যে কেন্দ্রীয় সরকারের এজেন্সি বা কেন্দ্রীয় আইনগুলো চালাতে গেলে কত বাধার সম্মুখীন হতে হয়, তাহলে তারা আগাম প্রস্তুতি নেয়নি কেন? শোনা খবর ইডি আধিকারিকরা কিন্তু কয়েক ঘন্টা আগে পৌঁছেছিল সার্চ করতে, তার অনেক পরে সিএম গিয়ে পৌঁছন, তা দিল না। আমি ওই কারণেই বলছি যে কোনো বাধা দিল না মুখ্যমন্ত্রীকে সার্চ এবং সিজার করতে, এভিডেন্স নিয়ে চলে গেল প্রেমিসেসে, মুখ্যমন্ত্রীকে ঢুকতে দেওয়ার ক্ষেত্রে হিন্ড্রেন্স ক্রিয়েট করলো না কোনো, মানে বাধা দিল না কোনো, কিংবা এভিডেন্সগুলো ক্ষেত্রে কোনো এফোর্ট দিল না ইডি আধিকারিকরা। নিয়ে চলে যাওয়ার পরে মানে ইডি আধিকারিকরা, তাদেরও তো ফোর্স নিয়ে এসেছিল, যে রাজ্য সরকার এবং তৃণমূল একে অপরের পরিপূরক, রাজ্যের সিএম বারবার সেটা প্রমাণ করে দিয়েছে। আমরা ভুলে যাই মাঝে মধ্যে কোনটা প্রশাসন কোনটা সরকার, মানে দল, তৃণমূল দল। তৃণমূল নেত্রীও তাই করেন, নিজের দলের নামাঙ্কিত গাড়ির মধ্যে রাজ্য পুলিশ, যিনি প্রশাসনের পার্ট, তাকে দিয়ে ওই ম্যাটেরিয়ালগুলো আপলোড করাচ্ছেন, ওয়াকি টকিতে তিনি তৃণমূল নেত্রী হিসেবে কথা বলছেন। এগুলো তো আমরা জানি, ফ্যাক্ট এগুলো। এ রাজ্যের ক্ষেত্রে এটা ভবিতব্য সত্য যে সরকার এবং দলকে একাকার করে দিয়েছে মমতা ব্যানার্জি। কেন্দ্রীয় এজেন্সি জানে না, ওয়ান অফ দ্য এক্সট্রিম অর্গানাইজেশন, তারা কেন এই ভুলটা করতে গেল? আমি মেনে নিচ্ছি যদি ইডি আধিকারিকরা আমরা বাধা দিত, এমন একটা ক্যাওটিক সিচুয়েশন হতো যেটা সাংবিধানিক সংকটকে আরও গুরুতর করতো। কিন্তু আমি বলছি, ধরো তুমি যখন ইডি আধিকারিকদের সার্চ তুমি নিজে অনেক জায়গায় দেখতে গেছো, চারিদিক দিয়ে ওরা ঘিরে ফেলে, ওরা 144 জারি করে, সেন্ট্রাল ফোর্স থাকে, কেউ বাধা দিল না, নিঃশব্দে গিয়ে সব কিছু তুলে নিয়ে চলে গেল, কেউ জানলাম না। এইটাই লাখ টাকার প্রশ্ন। এবং আমি তোমায় বলছি, যদি দ্রুত শুনানিটা করতে পারত, কালকে চাইলে ইডি আধিকারিকরা কোর্টকে কনভিন্স করে এই মাসেই ফেলতে পারত, তারা করলো না কেন আমি জানি না। এগুলো বিভিন্ন ধরনের পলিটিক্যাল নিয়ে থাকতে পারে, কিন্তু একটাই, এই যে টাইম দেওয়া হলো না, তাতে হয়তো সিএম বেঁচে গেলেও যেতে পারে। যে সরকার শুরুর দিন থেকে এসআইআর করতে দেব না বলেছে, আধিকারিকদের কোনো কাজ করতে দেব না, এমনকি সিএমকে বলতে হয়েছে সংবিধানের কে বুড়ো আঙুল দেখিয়ে, নির্বাচন কমিশন আপনাকে 1-2 মাস দেখবে, তারপরে তো আপনি আমার লোক, আমি বেতন দিই, তাই তো বলেছে। এটা মানে ধমকানো। একের পর এক আধিকারিকদের বিরুদ্ধে গাফিলতি, পোটেনশিয়াল অ্যামাউন্ট টু ক্রিমিনাল মিসকন্ডাক্ট, এত বড় চার্জও এসছে, তারপরেও কোনো ব্যবস্থা তাদের বিরুদ্ধে। এতে তো পরিষ্কার যে এই বেআইনি কাজটা শাসক দলের হয়ে এই আমলারা করেছে, বিডিও, এসডিও, ডিএম, এখন তো দেখছি মুখ্য সচিবের নামও সারফেসে চলে এসে পরবর্তী। তাহলে প্রশ্ন যেটা দাঁড়ালো একটা সেট আপ কোশ্চেনের মধ্যে, যে এই অসহযোগিতা করতে করতে এসআইআরটাকে শেষ মুহূর্তে ডুবিয়ে দেওয়া, এসআইআরটাকে ভেতরের থেকে পণ্ড করে দেওয়া, পলিটিক্যালি মমতা ব্যানার্জি পণ্ড করার চেষ্টা করেছেন, তার প্রশাসনকে কাজে লাগিয়ে তিনি করছেন। এই ডুয়েল মিস, আগামীতে এসআইআর একটা ত্রুটিযুক্ত এসআইআর হবে, যেটা হাইকোর্টের চ্যালেঞ্জ বা সুপ্রিম কোর্টের চ্যালেঞ্জ হলে আলটিমেটলি কোণঠাসা হবে নির্বাচন কমিশন, এবং সেটা মমতার ক্ষেত্রে, এটাই আমার আশঙ্কা। ফ্রম দ্য বিগিনিং ডে আমি এই কথাটা বলে যাচ্ছি যে নির্বাচন কমিশন আইন মোতাবেক ভারতবর্ষের সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী, রাজ্য যদি অপারগ হয় সুপ্রিম কোর্টের অর্ডারটাকে কার্যকর করতে, তাহলে তারা সরাসরি ইন্টারফেয়ার করতে পারে। 2020 সালের অর্ডার আছে। সরকার, নির্বাচন কমিশন ফ্রম দ্য বিগিনিং ডে কেন প্রথম রাতে বেড়ালটা মারল না? প্রথম রাতে বেড়ালটা মারলে রাজ্যের প্রশাসনের এই ধরনের লুপ হলসগুলো তৈরি করতে পারতো না, এই আমলাগুলো। এটা তো রুলিং পার্ট। শাসকের হয়ে কাজ করতে গিয়ে, দেখো আমি তোমাকে একটা কথা বলি, একটা সময় মানে ছিল যে নির্বাচন যারা ভোট দেয় তারা মানে
গুরুত্বপূর্ণ নয়, নির্বাচন যারা করায় তারা মূল্য। গণতন্ত্রে সাংবিধানিক সংস্থা যারা নির্বাচনটা করায়, নির্বাচন কমিশন, তারা কমিট থাকে প্রত্যেকটা স্তরের প্রতি, জনগণের প্রতি, ভোটারদের প্রতি। এই যে কমিটমেন্টটা, এই কমিটমেন্টটা আমরা টিএন সেশন এম.এস. লিন্ডোর সময় দেখেছিলাম। আমরা বলছি যে এই কমিটমেন্টটা না থাকলে শাসক, সে জ্যোতিবাবুকেও আমরা বলতে শুনেছিলাম টিএন সেশনকে পাগল বলতে শুনেছিলাম। ভোটার সংশোধন আই কার্ড করতে গিয়ে তাকে বাধার সম্মুখীন হতে হয়েছিল এই দেশের পলিটিশিয়ানদের দ্বারা। তাহলে আজকে মমতা ব্যানার্জির তো ধোয়া তুলসী পাতা নয়, সে তো প্রথম দিন থেকেই নির্বাচনের কোনো কাজ করতে দেবেন না। এমনকি তার নেতৃত্বে রাজীব সিনহার কীভাবে ভোটটা করেছিল আমরা জানি পঞ্চায়েতের ভোটে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন প্রথম দিন থেকে এই প্রশাসনের যে দলীয়করণটা করে রেখেছে, সেই দলীয়করণে বেছে বেছে যে আমলাগুলো এই বদমাইশিগুলো করছে, তাদেরকে প্রথম থেকেই আইসোলেট করলো না কেন? বলছি নির্বাচনের এই প্রক্রিয়া এসআইআরটা কিন্তু বাস্তবে 28 তারিখে লিস্ট বেরোতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু আমারও যথেষ্ট এই মুহূর্তে সন্দেহ আছে।